বাংলা ভাষার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে আমাকে দেখছেন তার থেকে সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আপনারা অবশ্যই গত পর্বে যারা দেখেছেন আমার গেল ভিডিওটা, আপনারা জানেন যে আমি একটা সার্কোমার পেশেন্ট। আমার দুটো ক্যান্সার ধরা পড়েছে, একটা ওভারিয়ান ক্যান্সার আর একটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার। আমি কিভাবে ক্যান্সারটাকে নিয়ে এই বাংলাদেশ থেকে চেন্নাই এলাম, কিভাবে চিকিৎসাগুলো নিলাম, সেটা নিয়ে আমি গত পর্বে আমি বেশ ভালোভাবে আমি মনে হয় ব্যাখ্যা দিতে পেরেছি। এখন আজকে আমি যেটা মূল আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে অর্থনৈতিক সংগতি। কারণ আমার কাছে মনে হয়েছে ক্যান্সার ধরা পড়বার পর মানুষের যে মনোবলটা অনেকখানি নরম হয়ে যায়। মনোবল শক্ত করবার পেছনেও কিন্তু অর্থনৈতিক সংগতিটা একটি অনেক বেশি জোরদার কাজে রাখতে পারে। কারণ অর্থনৈতিক যোগ্যতা যদি না থাকে মনোবলটা কিন্তু খুব সহজভাবে হারিয়ে যাবে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যখন কোনো অনকোলজিস্ট কোনো ক্যান্সার পেশেন্টকে বলেন যে তিনি ক্যান্সার পেশেন্ট, তাকে অবশ্যই তার ডিটেলসে বলে দেওয়া উচিত। তাকে এইভাবে থার্ড স্টেজ ফোর্থ স্টেজ, এখানে কিন্তু ভারতে আমি কখনো শুনি নাই কাউকে থার্ড স্টেজ ফোর্থ স্টেজ বলতে, কিংবা আপনার জন্য হাতে কম সময় আছে এরকম বলতে। আমি সাধারণত একটা সিনেমাতে দেখেছি যে হাই ক্যান্সার হয়েছে, বাঁচবো না, মরে যাবো, ঢ্যান 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 করে একটা মিউজিক হয়ে যায়। আসলে জীবনটা এরকম ভাবে চলে যায় না। ক্যান্সার হচ্ছে একটি রোগ। এই রোগটাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে পরিত্রাণ পেতে হবে। আর জন্ম এবং মৃত্যু সবই আল্লাহ, ভগবান, সৃষ্টিকর্তার হাতে। ওটার সাথে তো আমরা পারবো না, তাই না? কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। মানসিক মনোবলের সাথে যেটা থাকতে হবে, অর্থনৈতিক সংগতিটা থাকতে হবে। অর্থনৈতিক এই সংগতিটাই সবচেয়ে বড় শক্তি। এটাই মানসিক ভাবে আপনাকে অনেক বেশি শক্ত করবে। এখানে যখন আমি আসি বাংলাদেশ থেকে, যখন আমি প্লেনে উঠি, তখন আমি আসলে মাত্র আনতে পারি 10,000 ইউএসডি। 10,000 ইউএসডি যতটুকু কনভার্ট করে দেখলাম সেই টাকা দিয়ে তার বেশি হয় না। আমি জানি না যারা হচ্ছে পেশেন্ট, যারা আছে রোগ নিয়ে বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে, তাদের ব্যাংকের ব্যালেন্স, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিভাবে এত কম হয় আমার জানা নাই। মিনিমাম 40 লাখ 50 লাখ বাংলাদেশ টাকা দিতে লেগে যাচ্ছে। তাহলে সেটা সেই অনুপাতে ইউএসডিটা বাংলাদেশ ব্যাংক দেওয়া উচিত। আমি জানি না এই অর্থনৈতিক বিষয়টা, এগুলো আসলে সাধারণত যারা অর্থনীতি নিয়ে কাজ করছে, বাংলাদেশ ব্যাংক নিয়ে কাজ করছে, তারা জিনিসটা খেয়াল করবেন। একজন টুরিস্ট যে টাকা নিয়ে যাচ্ছে বিদেশে, আমরা যদি একজন রোগীও কি সেই একই টাকা নিয়ে বিদেশে যাওয়ার অনুমতি পাবে কিনা, এটাই খতিয়ে দেখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে দুইটা দেশের, বাংলাদেশ এবং ভারতের, যে সবাই যে বলছে আসলে সম্পর্কটা খুব ভালো নেই, ভিসা দিচ্ছে না, ব্যাপারটা একদম ভুল। ভিসা দিচ্ছে। এখন ভিসাটা দিচ্ছে কেমন করে? খুব জেনুইন যারা অসুস্থ তাদেরকে তো ভিসা দিচ্ছে, তাদের হয়তো অনেক বেশি পরিস্থিতি হচ্ছে না। কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছে একটা জায়গায়, সেটা হচ্ছে ওই ঘুষ লেনা দেনার জায়গায়। এখানে পার পার পার্সন যারা হচ্ছে ব্যবসা করতে আসছে ভারতে, যারা হচ্ছে ঘুরতে আসছে, তারা কি করছে, এখন তো অনুমতি দিচ্ছে না, তারা বিভিন্ন 2 নম্বরের মেডিকেল ডকুমেন্ট বানাচ্ছে, মানে অনেকগুলো টাকা ওই ভারতের এজেন্টদেরকে দিচ্ছে। ভাইয়ে ভাইয়ের মিলে মিলে খাচ্ছে, বোনে বোনে মিলে মিলে খাচ্ছে। এই ব্যাপারটা এরকম। আসলে হচ্ছে সে কোনো রোগী না, তার আসলে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। সে হচ্ছে টাকা দিচ্ছে ইন্ডিয়ানদেরকে, ওই এজেন্টদেরকে, ওরা অর্ধেক টাকা নিচ্ছে, বাংলাদেশের অর্ধেক টাকা নিচ্ছে, এইভাবে ভিসাটা হচ্ছে। এখন এইভাবে ভিসা করার পক্ষে তো আমি নই। এই কারণে আমি আমার ভাষা করে বলে দিয়েছি, কোনোভাবেই কোনো কাউকে ঘুষ দিয়ে ইন্ডিয়া আসা দরকার নেই। যদি আমার কাগজপত্র দেখে ইন্ডিয়ান এম্বাসি মনে করে যে আমাকে ভিসা দিবে, তাহলে সেভাবেই আমি ভিসাটা নেব। আমাকে তো দিয়েছে, আমাকে তো ইন্ডিয়ান এম্বাসি 2 সপ্তাহের মধ্যে ভিসা দিয়েছে। কারণ আমার কাগজপত্র সম্পূর্ণ জেনুইন ছিল। আমি আসলে একদিন অ্যাপোলোর পেশেন্ট। আমি আগে থেকে 2023 সাল থেকে অ্যাপোলো দেখি। আমার যে ভিসাই হয়েছে, আমাকে কাউকে ঘুষ দিয়ে এদেশে আসতে হয়নি। এই গেল টাকা পয়সার ব্যাপারটা, ভিসার ব্যাপারটা। কেউ মনে করে যে 2 নাম্বারই করেই এই দেশে টাকা দিয়ে আসবে, আসলে এটা ঠিক না। যদি সবাই মিলে এই ঘুষ দেওয়ার প্রক্রিয়া আমরা বন্ধ করি, তখন কিন্তু অটোমেটিকলি ইন্ডিয়ান এম্বাসি আমাদেরকে জেনুইন বিষয়গুলো দিবে বলে আমি মনে করি। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম, জানি না আমার ভিডিও যাবে কিনা, আমি বড় বড় আমি বলে দিলাম। এখন আসি
আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে মূলত এই যে অর্থনৈতিক ব্যাপারটা, আমি যখন আসি তখন তো আমি বুঝতে পারি না আমার আর্থিক কোন খাতে কি খরচ হবে। এখনো কিন্তু ইন্টারন্যাশনাল ফ্যাশন হিসাবে আমার সমস্ত চিকিৎসাগুলো শুরু হয়। প্রথমে ওরা অনেক ধরনের টেস্ট করে, সেখানেই আমার 4 লাখ দেখলাম যে আইএনআর যেটা বলা হয় ইন্ডিয়ান রুপি, 4 লাখ ইন্ডিয়ান রুপি আমার চলে গেছে শুধু বিভিন্ন রকম টেস্ট, পেট টেস্ট, সিটি স্ক্যান, অনেক ধরনের এখানে আপনার ব্লাড টেস্ট, একটা দুটো ব্লাড টেস্ট না, বেশ 10-15টার মতো ব্লাড টেস্ট থেকে শুরু করে আরো অনেকগুলো টেস্ট, ইউরিন টিউরিন আরো অনেক কিছু। তার উপরে আবার বায়োপসি টেস্ট, বায়োপসি টেস্ট কিন্তু আমার অনেকগুলো হয়। বায়োপসি টেস্ট আমার কয়েকটা পোর্শন করে, গলায় করে, তারপরে হচ্ছে আমার পেটের ওভারিতে দেখার জন্য পেটের সাইড থেকে নেওয়া হয় বায়োপসি। বায়োপসি টেস্ট বেশ লম্বা একটা অ্যামাউন্ট চলে গেছে। তো এই টেস্টগুলো করতে আমার 4 লাখ আইনে চলে যায়। তারপরে একবার থেকে যখন আমাকে অপারেশন করবে না বললো, তখন আমি কিন্তু আমার একজন এজেন্টের মাধ্যমে মিস্টার নিয়োগ সাহেবের মাধ্যমে আমি চলে আসলাম চেন্নাই এমজিএম ক্যান্সার ইনস্টিটিউশনে। এখানে আপনার আমার খরচ হলো 13 লাখ আইএন। এটা হচ্ছে শুধু একদিনের অপারেশনের খরচ। খরচটা হচ্ছে আমি 7 দিন করতেছিলাম, 6টা রাত আর 7 দিন করতেছিলাম, আর সাথে এই 13 লাখ আইএন। তাহলে এটা যোগ করে নিন আপনি 4 লাখের সাথে কত গেল। আর এরপর হচ্ছে আমাকে 17-18 দিন অবজারভেশন রাখার পর আমার প্রথম পোর্ট পড়ানো হয় এখানে। পোর্টটা হচ্ছে কেমোপোর্ট, এখানে চামড়ার মধ্যে দিয়ে বসিয়ে কেমোপোর্টটা ভরিয়ে দেওয়া হয়। এটা সাধারণত কেন পড়ানো হয়, যাদের স্কিন ভীষণ পাতলা, দেখেন ভীষণ পাতলা স্কিন, আইভি করে যদি আমি 6-7টা করে দিতে যাই তাহলে আমি আমার এখানে সমস্ত হাত নষ্ট হয়ে যাবে, মানে এটা হাত থাকে। সেই জন্য ডাক্তার সুবিধা তোমার আমাকে পোর্ট বসিয়ে দেন। প্রথম কেমো শুরু হয় আমার 12 কিলোমিটার সাইকেলে, 3 দিনের একটা কেমো। সেটা হচ্ছে 3 দিন কেমো, একদিন আর একটা পোর্ট অপারেশন, এখানে আবার 2.5 লাখ টাকা খরচ হয়ে যায়। যোগ করে নিন। সাথে আমার সেকেন্ড কেমো হয়েছে এখন পর্যন্ত। আমি এখানে এমজিএম ক্যান্সার ইনস্টিটিউশনে যে আমি অনেক অনুরোধ করলাম, কারণ আমি তো বাংলাদেশে যাচ্ছি না, আমি যেতে একা এখান থেকে মেডিসিন কিনে বাংলাদেশে যে আবার ওইখানে কিভাবে ধানমন্ডি ক্যান্সার ইনস্টিটিউশন কিংবা মহাখালী যেখানেই হোক না কেন আমাদেরকে সব জায়গায় যেই কেমোটা দিতে হবে। আমি এই জন্য এখানে রয়ে যেতে চাচ্ছি। যদি আমার ভিসা মানে এক্সটেন্ড বাড়ানো যায়, ভিসাটা নভেম্বরে তো ভিসা শেষ হয়ে যাবে 27 তারিখে, যদি আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা পেয়ে যাই, তাহলে আমি ডাক্তারকে বুঝিয়ে বললাম যে আমি কিন্তু তাহলে এখানে সমস্ত কেমো শেষ করে, আমার 4টা কেমো আছে, শেষ করে পেট স্ক্যান করে সব চিকিৎসা শেষ করে এই কেমো করতে খুলে আমি প্লেনে উঠতে চাচ্ছি। এটা হচ্ছে আমার plan। তখন এমজিএম ক্যান্সার ইনস্টিটিউশনে যারা ছিলেন ম্যানেজমেন্টে আমাকে সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। মেয়েটা তিনি কাজ করে, বাংলা বাংলা ভাষা জানে, আমি ভালো করে বুঝিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা কেমন যদি আমাকে 1 লাখ দিতে হয় তাহলে টাকা কত খরচ। পরে ওরা আমার রিকোয়েস্ট ওরা 88,000 রুপি, তাই না, 88,000 করে রাখে হচ্ছে প্রত্যেক কেমোতে রাখবে বলেছে। আমি আশা করি ওরা পরবর্তী 4টা কেমো কম করে দিবে। এখন এই সব কিছু যোগ করে দেখলাম এখন পর্যন্ত আমার শুধু চিকিৎসা খাতে খরচ হয়েছে 20,38,000 INR। এই টাকাটা বাংলাদেশ থেকে আমার মা একজন ইন্ডিয়ান ভদ্রলোকের অ্যাকাউন্টে পাঠান, তারপর ওখান থেকে আমি টাকাটা তুলে নিই। হুন্ডির মাধ্যমে আমি টাকা লেনাদেনা করা একবার শুরু করেছিলাম, পরে দেখলাম হুন্ডি আমাদেরকে প্রচন্ড ঠকাচ্ছে। হুন্ডির আশ্রয় কিন্তু আমি দিতাম না যদি আমাকে বাংলাদেশ ব্যাংক আরো বেশি ডলার আনে। এখন আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে যাতে আমি ক্যান্সারের যুদ্ধ থেকে জয়ীটা হতে পারি। এই যে একটা মনোবল, এই মনোবলটা আমি কিন্তু পেয়েছি আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার যে মা, আমার যে পরিবার, আমার সমস্ত সবার কাছ থেকে তো আমি অর্থনৈতিক সংগতি পেয়েছি বলেই আমার মনোবলটা এসেছে। যদি আমার হাতে এই এতগুলো টাকা না আসতো, আমি তাহলে কি করে, আমি দেখলাম যে বাংলাদেশ টাকায় যে 30 লাখ টাকা খরচ হয়ে গেল, এটা তো মানে খুব কম সময়ের মধ্যে খরচ হয়ে গেল। তাহলে আমাকে এখানে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, বাড়িটা ভাড়া নিয়েছি আমি 25,000 টাকা পার মান্থ। তারপরে হচ্ছে এখানে আমার অ্যাটেন্ডেন্স দিতে হয়েছে, ওটা আমাকে দিতে হয় প্রতিদিন 2,000 রুপি করে। তার মানে বাংলাদেশ টাকায় প্রায় 3,500 টাকার মতো চলে আসে, কারণ আমার তো কাছে কেউ নাই, থাকতেই হবে। আর এখানে অ্যাটেন্ডেন্সটা কিন্তু
মানে এত বেশি প্রফেশনাল, এত চমৎকার তাদের সমস্ত কিছু আয়োজন। আপনার যদি দিয়ে দৈনিক 2000 কোটি করে দেন, তারপর আপনি অনেক স্যাটিসফাইড থাকবেন তাদের ব্যবহারে, তাদের বিশ্বস্ততা। আপনার জীবনটাকে আপনি এই টাকাটার বিনিময়ে সেই নার্সের হাতে তুলে দিতে পারবেন, মানে এতটাই তারা বিশ্বস্ত। এই কারণে আমি বলছি যে অর্থনৈতিক সম্পত্তি হচ্ছে ক্যান্সার নিরাময়ের একটা বড় অংশ। অর্থনৈতিকভাবে যদি আপনি সক্ষম হন, তাহলে এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়াটা অনেক বেশি সহজ হবে। আমার মনে হয় যে আমার আমার এই খরচটা এবং আপনাদের যে সম্পত্তি কেন বললাম, এই পুরো বিষয়টা আপনারা সমন্বয় করতে পারছেন। পরবর্তী সময়ে আমি আমার যে দ্বিতীয় ধাপ কেমো হয়ে গেছে, তৃতীয় ধাপ কেমোর পরে আমার অবস্থা কি হয় আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার চুলগুলো সব চলে গেছে এবং আমার খেতে খুব অসুবিধা হয়, আমার খাবার কোনো রুচি নেই এবং হাতগুলোর মধ্যে এটা হয়তো বা কোনো রক্ত কিছু হবে আর কি, ডাক্তাররা ভালো করতে পারছে। একটু ক্যামেরায় দেখিয়ে দেয়, এইভাবে সমস্ত পা গুলো হাতগুলো কালশিরা করে দিচ্ছে। জানি না আমি আর কত আঘাত করতে পারবো একা একা। আমার জেসি তো এই মাস পরে আমি ওকে রাখতে পারবো না, যে অর্থনৈতিকভাবে আমি মানে সেভাবে শক্ত নই। এখন সব টাকা শেষের পথে, শেষ হয়ে যাচ্ছে অলরেডি। আমাকে থার্ড কেমো নিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আপনাদের কাছে আবার আগের মতো রোদে লাফিয়ে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নমস্কার।